ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল রেস্তোরাঁ বন্ধ, সীমান্তে পণ্য আনতে বাধা। আন্তরিক হলে দুদেশের সম্পর্কের টানাপোড়েন মেটানো সম্ভব, বলছেন বিশ্লেষকরা। চিন্ময়ের পক্ষে জামিন শুনানিতে অংশ নেননি কোনো আইনজীবী, পরবর্তী শুনানি 2 জানুয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে ভারতে বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পণ্য আনতে বাধাও দিচ্ছেন তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর থেকেই উত্তাপ বাড়ছে ভারতে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চলছে এমন বিভ্রান্তিকর খবরে বাড়ছে বিক্ষোভ সমাবেশ। এরই ধারাবাহিকতায় সিলেটের চৌকিগঞ্জ ও বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে আন্দোলনকারীরা ভারত থেকে আমদানি করা পণ্য বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না। মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থলবন্দর দিয়েও ভারতের সঙ্গে আমদানি রপ্তানি সহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলাদেশের ব্যবসায়ী নেতারা জানান, ভারতের কৈলাসে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেয়। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। ওইখানে 0 পয়েন্টে ওইদিকে গেছি, যাওয়ার পরে দেখলাম যে ওই যে ইসকনের লোকজন আইসা ওইখানে ফ্ল্যাগ টেলেগ, লাল ফ্ল্যাগ টেলেগ এগুলা টাঙ্গাইয়া রাস্তা বন্ধ করে আছে। ইন্ডিয়াতে তারা মাছ রিসিভ করতেছে না। হ্যাঁ, এটা আমাদের প্রশাসনিক কোনো সমস্যা না, বাংলাদেশের কোনো সমস্যা নাই। অনেক লোক ইসকনের এসে এই যে বর্ডারে ব্যারিকেড দিছে, লাল ঝান্ডি গেড়ে কাস্টমকে বলছে যে কোনো যদি মাছের গাড়ি বাংলাদেশ, কোনো গাড়ি, মাছের গাড়ি না, কোনো পণ্যবাহী গাড়ি যদি ইন্ডিয়াতে ঢুকে আমরা গাড়িতে আগুন দেব, অথচ ড্রাইভারকে মারধর করব। তবে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে বেনাপোল, পেট্রাপোল, হিলি ও বাংলাবান্ধা বন্দরে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে ভারতের ত্রিপুরায় সব হোটেল রেস্তোরাঁ বাংলাদেশিদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ মাধ্যম জাগরণ ত্রিপুরা জানিয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তারা। এদিকে ত্রিপুরায় বাংলাদেশের সরকারি হাইকমিশন অফিসে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে কলকাতার একটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয়। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে, দুই দেশের সরকার আন্তরিক হলে তা এড়ানো যেত বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এখনও সময় আছে বিষয়টি মীমাংসা করে ফেলার। তবে ভারতকে দাদাগিরি ছাড়ার পরামর্শ তাদের। যে কোনো অপ্রীতিকর ঘটনা সামাল দিতে বাংলাদেশকে প্রস্তুত থাকারও পরামর্শ দিচ্ছেন তারা। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। পদত্যাগের পর শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। হাসিনার এই পতনে খুশি হতে পারেনি তারই অতি মিত্র দেশ ভারত। সম্প্রতি এই আগুনে আরও ঘি ঢেলেছে ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার। বিষয়টি নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি সহ অন্যান্য দলের নেতারা বিরূপ মন্তব্য শুরু করেছেন। পাশাপাশি ভারতীয় কিছু মিডিয়া বিভ্রান্তিকর অপতথ্য প্রচার করছে। বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ট্রু ভারতীয়রা করবে। এতে করে দুই দেশের মধ্যকার সম্পর্কে খানিকটা চিড় ধরেছে। পর্যটকদের ভিসা বন্ধের পাশাপাশি চিকিৎসা ভিসাও সীমিত করেছে বিজেপি সরকার। ভারত যেটা করছে এখন সেটা হলো হিন্দু কার্ড প্লে করছে। পরিস্থিতি যে ভাবে চলছে ভারতের তরফ থেকে, ওইটাকে মোকাবেলা করতে হলে কিন্তু দৃঢ় হতে হবে আপনাকে। এই সরকারের উচিত হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরও সাহসী ভূমিকা নেওয়া।
বাংলাদেশ নিয়ে ভারতের একপাক্ষিক আচরণের সমালোচনা করে বিশ্লেষকেরা বলছেন, ভারত আন্তরিক হলে এখনো সময় আছে দূরত্ব কমিয়ে আনার। ভিসা বন্ধ থেকে শুরু করে যেগুলো হলো, এগুলোর ইম্প্যাক্ট কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু হচ্ছে। ভারতের সঙ্গে আমরা বন্ধুত্ব চাই, আন্তরিকভাবে চাই, আমাদের প্রয়োজনে চাই, কিন্তু ভারত বন্ধুত্ব সুলভ আচরণ কখনো করতে পারে নাই। তবে অপ্রীতিকর কিছু ঘটলে তা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে এবং সেক্ষেত্রে বাংলাদেশও যথেষ্ট সক্ষম বলে জানান তারা। আমরা একটা ইউনিক জনগোষ্ঠী পৃথিবীতে, আমরা যেদিকে যাব সেটাই বিজয় লাভ করবে। আপনি 5ই অগাস্টের ঘটনা আপনি দেখেন, যেদিন সমস্ত মানুষ রাস্তায় নেমেছে, কেউ কিন্তু ঘরে বসে থাকেনি। ভারত যদি আক্রমণ করে বাংলাদেশকে, সবাই কিন্তু রাস্তায় নামবে। দাদাগিরির পরিবর্তে ভারতকে বাংলাদেশের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা উচিত বলেও মনে করেন বিশ্লেষকরা। আমাদের সাথে ভারতের অনেক সমস্যা, সীমান্ত সহ ট্রেড, এই ওই বহু বছর ধরে আছে, এগুলো বহুবার বলবার পরে তারা এগুলো একটাও নিষ্পত্তি করেনি। এখন তারা এইসব ব্যাপারে যদি যত্নবান হয়, আমি মনে করি বাংলাদেশ খুবই পজিটিভ একটা অ্যাটিটিউড দেখাতে পারে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে বিজেপি, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের কূটনৈতিক মিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভারতে শান্তিরক্ষী পাঠানোর আহ্বান জানান। দুঃখের বিষয় হলো, কিছু ধর্মীয় উগ্রবাদী ক্ষুদ্র গোষ্ঠী ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি 1 মাস পেছানো হয়েছে। চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে আজ জামিন শুনানি ছিল। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে শুনানির জন্য 2 জানুয়ারি পরবর্তী সময় নির্ধারণ করে আদালত। গত 26 নভেম্বর বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেফতার করা হয়। জুলাই ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি হয়েও বহাল তবিয়তে আছেন বিতর্কিত সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। পতিত স্বৈরাচার শেখ হাসিনার চাটুকারিতা করে হয়েছেন অঢেল সম্পদের মালিক। এস আলম গ্রুপ 21 টেলিভিশন দখল করার পর সাংবাদিক বুলবুল তাদের সহযোগী হয়ে কৌশলে অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ এসেছে সামনে। জানা গেছে তার আরও অনেক গোপন কাহিনী। আকবর হোসেন সুমনের 2 পর্ব প্রতিবেদনের প্রথম পর্ব আজ। নিজে ফেসবুকে লিখেছে যে মিস্টার বুলবুল তাকে ব্যবহার করে এই সমস্ত দুর্নীতি, অনিয়ম, অসৎ উপায় অবলম্বন করে নারীদেরকে ব্যবহার করেছে। বুলবুল গঙ্গের মতো কিছু খারাপ লোকের জন্য কিন্তু মিডিয়াটা কলুষিত হচ্ছে। যৌন হয়রানির প্রতিকার চেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ কর্মীদের এই মানববন্ধন বছর 5 আগের। বিক্ষুব্ধ কর্মীরা শাস্তির দাবি করেছিলেন নিজ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুলের। মঞ্জুরুল আহসান বুলবুল ভাই, কিসের নেতা হয়েছেন আপনি? আপনার ঘরে যখন একটা নারী কর্মী হেনস্থা হয়েছে, অভিযোগ দিয়েছে, 5 দিন গত হওয়ার পর কেন আপনি সেটা সমাধান করেননি? উনি ক্যাডার বাহিনী দিয়ে ইটিভির এমপ্লয়ীদেরকে ভয় দেখায়। এটা কোন ধরনের ক্যাডার পালেন আপনি? সারা পৃথিবীর ইতিহাস খুঁজলে আপনারা একটি আন্দোলন দেখাতে পারবেন না কোন সাংবাদিক এবং সাংবাদিক নেতার বিরুদ্ধে স্বয়ং সাংবাদিকরা রাজপথে নেমেছেন। একমাত্র মঞ্জুরুল আহসান বুলবুল। 2015 সালে ষড়যন্ত্রমূলক মামলায় 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে কারাগারে পাঠিয়ে সদল বলে প্রতিষ্ঠানটি দখল নেয় এস আলমের পা চাটা বুলবুল গংরা। তবে একসময় বুলবুল গংদের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে ওঠা কর্মী ও গাড়ি চালকদের আক্রমণের মুখে পড়তে হয় বুলবুলকে। সালাম সাহেবকে জেলে অকারণে জেল খাটা এবং তাকে জেলে রেখে এসএলএমের মাধ্যমে দখল করা হয় এবং এখানে দায়িত্ব নেয় কিন্তু আমাদেরই আরেকজন বিএপির নেতা বুলবুল সাহেব। এটা তো উচিত হয়নি। 21 টেলিভিশন দখলের পর তার নিজস্ব বলয়ের অযোগ্য লোকজন নিয়োগ দিয়ে বসিয়ে দেন উচ্চ পদে, আর বৈষম্যমূলক আচরণ করেন 21-এর পুরনো কর্মীদের ওপর। মঞ্জুরুল আহসান বুলবুল আমাদেরকে আমাদের ন্যায্য পাওনা দিচ্ছে না, অথচ তার নিয়োগকৃত
মানে যারা কাজ পারে না তাদেরকে বিভিন্ন বড় বড় পোস্টে তাদেরকে বসায় রাখছে এবং বেতনের অধিকাংশ টাকাটাই তাদের পকেটে চলে যায়, আমরা দিকে পাই না। এমনিতেই তো আমাদের চাকরি থাকে না, তার দরজা খোলা, সালাম সাহেবের লোক বলে আমরা তখন সালাম সাহেবের লোক মানে একটা গালি। উনি তার নিজস্ব যে গ্রুপটা ছিল তাদের নিয়ে উনি এখানে কাজ করতেন। এই গ্রুপ 17 নিয়ে উনি প্রতিদিন দুপুরে বা সন্ধ্যায় উনি মিটিং করতেন। এই বৈষম্যমূলক আচরণের কারণে এখানে যারা কাজ করেছেন তাদের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়, যার বহিঃপ্রকাশ ঘটে 2019 সালের 5ই জানুয়ারি। দখলদারিত্বের 5 বছর পর 21-এর কর্মীদের তোপের মুখেই পদ থেকে সরে যেতে বাধ্য হন মঞ্জুরুল আহসান বুলবুল। যাবার আগে দেনা পাওনা পরিশোধের নামে পকেটে পুরে নেন প্রায় কোটি টাকা, সঙ্গে আবদার করে নিয়ে নেন প্রায় 40 লাখ টাকা মূল্যের আধুনিক গাড়িটিও। আর নিজের লোককে হেড অব প্রোগ্রাম পদে বসিয়ে কয়েক কোটি টাকার কৌশলে হাতিয়ে নেন। কি এমন ক্ষমতা ছিল তার, যার প্রভাবে মুখ খোলার সাহস ছিল না সহকর্মীদের? পতিত স্বৈরাচার শেখ হাসিনার চাটুকারিতাই কি ছিল সেই অদৃশ্য শক্তি? প্রায় 12 জন গণমাধ্যমের মালিক আপনার সংসদে আছে যারা নির্বাচিত হয়ে এসেছেন। 12 জন, আমরা আমাদের হিসেবে 11 জন হচ্ছে সরাসরি নির্বাচনে, একজন সংরক্ষিতভাবে। কেন জানেন না যে সাংবাদিকরা যাতে আমাদের সমালোচনা করতে না পারে সেই জন্য। প্রধানমন্ত্রী তার যে বিদেশ ঘুরে আসার পরে বা এমনি যে প্রেস কনফারেন্সগুলো হলো, সেখানে যদি প্রশ্নকর্তাদের প্রশ্ন দেখেন, সেখানে শ্রুতি এত যে ওখানে সাংবাদিকতা ছিল না। মনে হয় যাদেরকে নিয়ে বিদেশ করেন তাদেরকে নিয়েই আবার প্রেস কনফারেন্স করেন। সাংবাদিকতার মুখোশে রাজনৈতিক ফায়দা হাসিলই ছিল তার মূল লক্ষ্য। যে পেশাকে পুঁজি করে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি, প্রেস কাউন্সিল, পেট্রো বাংলা ও আশাসহ অসংখ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের হয়ে সিটিং ফির পাশাপাশি নানান উপায়ে হাতিয়েছেন মোটা অঙ্কের কমিশন। পদপদবীর অভাব ছিল না চতুর বুলবুলের। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ও মিডিয়া ওয়াচ সহ দেশি বিদেশি শতাধিক সংগঠনের সঙ্গে রয়েছে তার সম্পৃক্ততা। শেখ হাসিনাকে তোষামোদির বিনিময়ে বাগিয়ে নেন টেলিভিশনের লাইসেন্স, যদিও বিশেষ উদ্দেশ্যে সেটি করেন অন্যের নামে। অভিযোগ রয়েছে সেই একই লাইসেন্সের শেয়ার রংধনু গ্রুপ এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের কাছে বিক্রি করে হাতিয়ে নেন কয়েক কোটি টাকা। তবে ফ্রিকোয়েন্সি না পাওয়ায় শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি টিভি টুডে নামের সেই টেলিভিশন চ্যানেল। ইকবাল সুবহান চৌধুরী, শফিকুর রহমান, মঞ্জুরুল হাসান বুলবুল আছে না, এরা সবাই তো আওয়ামী গভর্নমেন্টের সুবিধাভোগী। তারপরে যে মঞ্জুরুল ইসলাম যে ডিবিসির, এরা প্রত্যেকেই কিন্তু তাদের সাংবাদিকতা পেশাটাকে ইউজ করে টিভি লাইসেন্স দিছে। শফিকুর রহমানকে টিভি বাই করছে, মঞ্জুরুল হাসান বুলবুলকে টিভি বাই করছে। খোঁজ দিয়ে দেখেন অলরেডি টিভি বের না করে কয়েকজনের কাছ থেকে টাকা নিয়ে নিছে। রাজধানীর সিদ্ধেশ্বরীর ইস্টার্ন হাউজিংয়ে রয়েছে এই বিতর্কিত সাংবাদিকের ফ্ল্যাট। ময়মনসিংহের এই বহুতল ভবনে রয়েছে স্ত্রীর নামে অর্ধ কোটি টাকার ফ্ল্যাট। শেরপুরের এলাকাবাসীরা জানান ৭১ পূর্ববর্তী সময় থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তার পরিবারের সদস্যরা। বুলবুলের আব্বা উনি ৭১ জামাতের সমর্থক ছিলেন। বুলবুলের চাচা আলতা মৌলভী জামাতের সক্রিয় সহযোগিতা ছিলেন, জামাতের চান্দা দিত, মাসিক নেশান দিত। এরপরে যে কী করে আওয়ামী লীগে গেল, কেন্দ্র কী করতেছে এটার সম্বন্ধে আর আমরাও তারা আনছি না। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে খোশ গল্পে দেখা যায় দুর্নীতিবাজ এই সাংবাদিককে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যাত্রাবাড়ি থানার এক হত্যা মামলায় আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে তার এই অবস্থান নিয়ে তখন প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। যারা সুযোগ নিছে, যারা সুযোগ খুঁজেছে, যারা পারে তারা ঢেউ গুনেও পারে। এবারে তো এই ফ্যাসিবাদের 15 বছরে তো ঢেউও লাগে নাই, চাইলেই পাওয়া যেত। যারা চাওয়ার তারা খাতির চাইছে, পাইছে, বড় লোক হয়ে গেছে। হ্যাঁ, এখন তারা দেখেন টাকা দিয়ে কী করবেন, এখন দেখেন এখন তো আর পালা বেড়াচ্ছেন। সাংবাদিক সব ধরাছোঁয়ার বাইরে থাকবে কেন? ক্রিমিনাল ইজ ক্রিমিনাল। ময়মনসিংহের স্থানীয় দৈনিক জাহান পত্রিকা থেকে মফস্বলের ধুলো ঝেড়ে ৮০-র দশকে ঢাকায় আসেন বুলবুল। এরপর প্রুফ রিডার হিসেবে যোগ দেন দৈনিক সংগ্রামে। পরবর্তী ঠিকানা দৈনিক সংবাদের মফস্বল বিভাগ, যেখানে নানা জনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাগিয়ে নেন শীর্ষ পদ। এরপর চাকরি করেন এটিএন বাংলা ও বৈশাখী টিভিতে। ক্ষমতা চর্চায় সাংবাদিক ইউনিয়নের রাজনীতিকে বেছে নেন উচ্চাভিলাষী বুলবুল। মঞ্জুর হাসান বুলবুল তো
আপনার বিএসএমএম এর এই সিন্ডিকেট মেম্বারও ছিল এখানে, এবং এরা কিন্তু সবগুলো এগুলোই কিন্তু তারা নিয়ন্ত্রণ করত, এবং এখানেও কিন্তু নানা ধরনের অর্থনৈতিক নানা কর্মকাণ্ড কিন্তু তারা কোনো না কোনোভাবে জড়িত ছিল। আপনি দেখবেন অনেক সাংবাদিক নেতা আছে, এরা এদের কোনো স্থায়ী কোনো চাকরি নেই, কিন্তু তাদের কিন্তু জীবনযাপন কিন্তু একদম মানে খুব জাঁকজমকপূর্ণভাবে চলে। আওয়ামী সরকারের কাছ থেকে বিশেষ সুবিধার বিনিময়ে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচারের দাবি ধামাচাপা দেয়া বিশ্বাসঘাতকদের একজন কথিত সিনিয়র সাংবাদিক। সাগর রুনি হত্যাকাণ্ড একটা বড় ধরনের আমাদের দেশের জন্য একটা অপরাধ। সেই অপরাধেরকে কেন্দ্র করে এরা কিন্তু আরেকবার বাণিজ্য করেছে। এই লোকগুলো, আমি যে লোকগুলোর নাম একটু আগে আপনি বললাম, এই লোকগুলো তখন তো সাংবাদিকতার নেতৃত্বে ছিল। তবে সব অভিযোগই অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেন মঞ্জুরুল হাসান বুলবুল। আমার অ্যাকাউন্টে টাকা গেছে, এর থেকে ভুয়া তথ্য পৃথিবীতে আর হইতে পারে না। তারপরে বলে আমার নামে কোনো টেলিভিশন লাইসেন্স নাই, আমি কারো কাছে শেয়ার বিক্রি করে, সেই শেয়ার বিক্রি করলে অনেক টাকা পাতাম, সেই ভুয়া তথ্য। আমরা তো ২১-এর সঙ্গেই ছিলাম ওইখানে। মালিকানা বদলের পরে কি হয়েছে এবং মালিকানার বদলের পিছনে কারা ছিল সেগুলি হয়তো অনেক কাহিনী আছে, সেগুলি সব জানিও না। আমি পেশাদারিত্বের সঙ্গে যতদিন থাকতে পেরেছি ততদিন থেকেছি। বহুরূপী এই সাংবাদিকের সম্পদের আয় ব্যয়ের প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তথ্য অধিদপ্তর বাতিল করেছে তার অ্যাক্রিডিটেশন কার্ড। অন্যান্যদের মধ্যে টিভি টুডের প্রধান সম্পাদক বুলবুলের ব্যাংক লেনদেন স্থগিত রেখে হিসেব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। পাসপোর্ট ও বিচারিক সেবায় ঘুষ দুর্নীতির হার সবচেয়ে বেশি বলছে টিআইবি। আমন্ত্রণ ২১ সংবাদে। পাসপোর্ট, বিচারিক সেবা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দুর্নীতি ও ঘুষের হার সবচেয়ে বেশি। ২০২৩ সালে দেশে সেবা গ্রহীতাদের ঘুষ দিতে হয়েছে মোট ১০,৯০২ কোটি টাকা, যা গত অর্থ বছরের জাতীয় বাজেটের ১.৪৩% এবং জিডিপির ০.২২%। সেবা খাতে দুর্নীতি নিয়ে টিআইবির প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৭০.০৯% মানুষ কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছে এবং ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না বলে জানিয়েছেন ৭৭.২% মানুষ। অনিয়ম দুর্নীতি প্রতিরোধে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান জবাবদিহির অভাবে দুর্নীতিগ্রস্ত হওয়ায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে দৃষ্টান্ত স্থাপনের পরামর্শ টিআইবির। আরেকটা সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননে ইসরায়েলের হামলা, ১১ জনের মৃত্যু। শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল রেস্তোরাঁ বন্ধ, সীমান্তে পণ্য আনতে বাধা। আন্তরিক হলে দুদেশের সম্পর্কের টানাপোড়েন মেটানো সম্ভব বলছেন বিশ্লেষকরা। চিন্ময়ের পক্ষে জামিন শুনানিতে অংশ নেননি কোন আইনজীবী, পরবর্তী শুনানি ২ জানুয়ারি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।